সো আজকে হচ্ছে আমরা থ্রেডের সিনক্রোনাইজেশনের পার্ট করবো। আমরা অলরেডি থ্রেডের হচ্ছে কিভাবে থ্রেড তৈরি করতে হয়, এক্সটেন্ড করে অথবা রানেবল ইন্টারফেস দিয়ে দুইটা ওয়ে আমরা দেখছি, এবং থ্রেডের প্রায়োরিটি কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা দেখছি। ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা দেখবো সিনক্রোনাইজেশন কিভাবে করে। তো প্যারালাল থ্রেড যেহেতু সবসময় অ্যাসিনক্রোনাস চলে, তো আমাদের যদি কোনো সময় শেয়ারেবল রিসোর্স থাকে, তো সেই ক্ষেত্রে আমরা চাবো যেন এট এ টাইম একটা থ্রেডই ওই শেয়ার্ড রিসোর্সটাকে ব্যবহার করতে পারে এবং যাতে ডাটাটা কনসিস্টেন্ট থাকে। ঠিক আছে। তো এই কারণে আমাদের সিনক্রোনাইজেশন দরকার। এবং আমরা বলছিলাম জাভাতে সিনক্রোনাইজেশন কিভাবে হয়, মনিটরের মাধ্যমে। সো যখনই কোন একটা থ্রেড মনিটরের ভিতরে যায়, তখন হচ্ছে অন্য কোনো থ্রেড আর ওই মনিটরের ভিতরে আসতে পারে না। তো বাকি সবগুলো থ্রেড ব্লকড অবস্থায় চলে যায়। আবার যখন ওই থ্রেড মনিটর থেকে বেরোয় আসবে, তখন বাকি থ্রেড গুলো থেকে আবার ওয়েটিং স্টেট থেকে আবার স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে। সো আর এই মনিটরটা যারা এমন ভাবে ইমপ্লিমেন্ট করছে যে প্রত্যেকটা অবজেক্টেরই একটা করে ইমপ্লিসিট মনিটর আছে। ঠিক আছে। তার মানে আমাদের যে সবার প্যারেন্ট ক্লাস অবজেক্ট, ওই ক্লাসে আসলে মনিটরটা ইমপ্লিমেন্ট করা আছে। তো যার কারণে আলাদা করে আর কোনো ইয়া লাগে নাই। সো প্রত্যেকটা অবজেক্টের ভিতরে মনিটর আছে। ওকে। সো যদি সিনক্রোনাইজেশন না করা হয়, তাহলে আসলে কি ঘটনাটা ঘটে? তো যেটা হবে যে মাল্টিপল থ্রেড এট এ টাইম সাইমালটেনিয়াসলি সেম রিসোর্সকে ব্যবহার করার চেষ্টা করবে, এবং ফলে কি হবে, রেজাল্টটা হচ্ছে আনপ্রিডিক্টেবল হয়ে যাবে। ঠিক আছে। এবং আউটপুট হয়তো বা ভুল আসবে অথবা করাপ্টেড আসবে। ঠিক আছে। এই যে মাল্টিপল থ্রেড প্যারালালি মানে সেম রিসোর্সকে মানে বারবার চেষ্টা করতেছে, মানে কে পারে কার আগে করতে পারে, এটাকে বলে রেস কন্ডিশন বা রেসিং কন্ডিশন। ঠিক আছে। দুইটা মানে মাল্টিপল থ্রেড কি করতেছে, রেসিং করতেছে যে কে কার আগে এক্সিকিউশনটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে। সো এটার একটা এক্সাম্পল আগে দেখে নাও যে যদি আমরা সিনক্রোনাইজেশন না করি, তাহলে কি সমস্যা হতে পারে। এই এক্সাম্পলটা যদি একটু খেয়াল করো, যে আমাদের একটা কাউন্টার অবজেক্ট আছে। ঠিক আছে। এই কাউন্টার অবজেক্ট কি করতেছে, ভিতরে একটা কাউন্ট ভেরিয়েবল আছে এবং একটা ফাংশন আছে ইনক্রিমেন্ট। এই ফাংশনকে কল দিলে কি হবে, কাউন্টার ভেরিয়েবলটা বাড়বে এক এক করে। ঠিক আছে। এবং আমরা একটা থ্রেড বানাইছি, দেখো কাউন্টার থ্রেড। এই থ্রেডের ভিতরে দেখো ওই কাউন্টার ক্লাসের একটা অবজেক্ট আছে, যে কাউন্টার। এন্ড দেন হচ্ছে এটার এই অবজেক্টটা আমরা কি কনস্ট্রাক্টরের প্যারামিটারের মাধ্যমে রিসিভ করব। এন্ড দেন আমাদের যে রান অংশটুকু আছে, যেটা হচ্ছে সেপারেট থ্রেডে চলবে, সেই থ্রেডটা কি করতেছে, 1000 বার ওই কাউন্টারের ইনক্রিমেন্টটাকে কল দিচ্ছে। 1000 বার ওই কাউন্টারের ইনক্রিমেন্টকে কল দিচ্ছে। ওকে। এখন যদি আমরা মেইন থ্রেডে আসি, মেইন থ্রেড থেকে দেখো ওই কাউন্টার থ্রেডের দুইটা অবজেক্ট তৈরি করা হয়েছে, এবং দুইটার ভিতরে কাউন্টার ক্লাসের সেম অবজেক্ট পাঠাই দেওয়া হয়েছে। এটা এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, একটু খেয়াল রাখো। রিসোর্স কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু আসলে সিনক্রোনাইজেশনের কোনো দরকার নাই। রিসোর্স যখন শেয়ার হবে, তখনই কিন্তু সিনক্রোনাইজেশনের ব্যাপারটা আসবে। এই কারণে এই যে কাউন্টার অবজেক্ট কিন্তু একটা, 3 নাম্বার লাইনে খেয়াল করো, কাউন্টার অবজেক্ট হচ্ছে একটা। এই একটা কাউন্টার অবজেক্ট ওই থ্রেড T1 আর T2 দুইজনই শেয়ার করতেছে, দুইজনই ওই সেম কাউন্টারকে নিছে। দুইটা থ্রেডকে আমরা স্টার্ট করছি এন্ড দেন জয়েন করছি। ফাইনালি আমরা দেখতে যাচ্ছি যে কাউন্টারের কাউন্ট ভ্যালু কত হচ্ছে। হিসাব অনুযায়ী আমাদের কত হওয়া উচিত ছিল, যেহেতু একটা থ্রেড 1000 করে ইনক্রিজ করে, তাহলে দুইটা থ্রেড 2000 ইনক্রিজ করবে। ফাইনাল কাউন্ট আসা উচিত 1931। এবং এটা তুমি এক একবার রান করবা, এক এক রকম ভ্যালু আসবে, মানে এটা কোনো ফিক্স না যে আজ কেউ আবার পরে গিয়ে বলবা স্যার আমি তো বাসায় চালাইছি 1931 আসে না, আমার ক্ষেত্রে আসছে 1900 বা 1997 আসছে। ঠিক আছে। তো এটা এক একবার চালাবা, এক এক ভ্যালু আসবে। কেন এরকম হচ্ছে, কেউ বলতে পারবা? কেউ একজন কি বলতে পারবা এটা কেন হচ্ছে? কেউ একজনও, তোমাদের ভিতরে কোনো এক্সেপশনাল একজনও কি এই ব্যাপারটা কেউ বলতে পারবে নাকি দেখি? স্যার এখানে হয়েছে এটা কি, মানে একসাথে একটা মেথড কল দেওয়া হয়েছে, ওটার মান ছিল ধরেন 101, আবার পরবর্তীতে আরেকটা মেথড কল দেওয়া হয়েছে, ওটার মান তো একই ছিল।
মানে 101ই ছিল, যার কারণে ওই মানটা আর বাড়ে নাই। ওই মানে আবার পরবর্তীতে ইনক্রিজ হয়েছে, যার কারণে ওই কিছুটা পরিমাণ মানে কমে গেছে ভ্যালুটা। হ্যাঁ, মানে তুমি হয়তো বুঝছো কিন্তু হয়তো ঠিকভাবে বলতে পারতেছো না, তোমরা বাকিরা যারা শুনতেছো সে সে কিন্তু যেটা বলছে এটাই হয়েছে। ঘটনাটা হচ্ছে যে কোন একটা কাউন্টারের ভ্যালু বাড়ানোর জন্য তোমাকে আগে জানতে হবে যে আগের ভ্যালু কত ছিল। মানে ধরো আগে ছিল 100, তারপরে তুমি এটার সাথে 1 যোগ করে 101 করবা। তো যেই মোমেন্টে ধরো সে T1 চেক করলো যে আচ্ছা এখন কত ভ্যালু আছে 100, সে যখন 101 করে রাখতে যাবে এর মাঝখান দিয়ে 100 রিড করে আবার 101 রাখতে যাবে, সেভ করতে যাবে, এই দুইটা কাজের মাঝখানে T2 আবার কি করলো, 100 রিসিভ করে সে 101 রেখে দিছে। তাহলে তার 101 আর ওই তার 101 কি হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। তো দুইটা আলাদা আলাদা হওয়া উচিত ছিল কি 102 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্যারালালি দুইটা একই সাথে রিসোর্সটাকে অ্যাক্সেস করতেছে যার কারণে এরকম বেশ কিছু জায়গায় মিসম্যাচ হয়ে ওই কাউন্ট গুলো বাতিল হয়ে যাবে। এবং এটা এক এক সময় এক এক রকম আসবে, যেহেতু ডিপেন্ড করবে তোমার অপারেটিং সিস্টেমের লোডের উপর, ডিপেন্ড করবে অপারেটিং সিস্টেমে আর কি কি চলতেছে এগুলোর উপর বেস করে এক এক সময় এক এক রকম আসবে। ঠিক আছে, তো আমরা তাহলে এটাকে কিভাবে ফিক্স করতে পারি? ফিক্স করার জন্য এই দুইটা ফাংশনকে আমাদেরকে সিরিয়ালাইজ করতে হবে, সে দুইটা যাতে এট এ টাইম মানে একসাথে ওই কাউন্টারকে ব্যবহার না করতে পারে। ঠিক আছে, তো যদি কেউ অলরেডি একজন কাউন্টারের ভিতরে গেছে, তো তাহলে অন্য আরেকজন যেন ওয়েট করে, তার কাজ শেষ হলে পরে আরেকজন সেই কাউন্টারে যেন যাইতে পারে। তো এই কারণে হচ্ছে আমাদের সিনক্রোনাইজেশন দরকার। ঠিক আছে, সিনক্রোনাইজেশন দুইটা ওয়েতে করা যেতে পারে, একটা হচ্ছে সিনক্রোনাইজ মেথডস আর একটা হচ্ছে সিনক্রোনাইজ ব্লকস। ওকে, সো সিনক্রোনাইজ মেথডটা আমরা ফার্স্টে দেখবো। যেই মেথডটাকে হচ্ছে তুমি শেয়ার করবা, যে সবাই এই মেথডটাকে ইউজ করবে, ওই মেথডের আগে জাস্ট হচ্ছে সিনক্রোনাইজড একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিলেই ওই মেথডটা কি হয়ে যাবে, সিনক্রোনাইজ হয়ে যাবে। এখন এট এ টাইম যদি এই মেথডের ভিতরে অলরেডি কেউ একজন ভিতরে ঢুকে থাকে, তাহলে আর একজন আর এই মেথডে ঢুকতে পারবে না। তার মানে অলরেডি এটা একটা মনিটরের ভিতরে চলে গেছে। ঠিক আছে, সো এই যে মেথডের আগে সিনক্রোনাইজ দেওয়া, এটাই আসলে কি করলো, আমাদের এই অবজেক্টটাকে মনিটরের ভিতরে ফেলে দিছে। সো আলটিমেটলি অন্য আরেকটা অন্য আরেকটা থ্রেড আর এইটার ভিতরে তখন আর ঢুকতে পারবো না। সো আমাদের আগের ক্লাসটাতে যদি আমরা চেঞ্জ করতে চাই, এই দেখো কাউন্টারের যে ইনক্রিমেন্ট মেথডটা ছিল, ইনক্রিমেন্ট মেথডই তো আলটিমেটলি কাউন্টারের ভ্যালুটা বাড়াইতো। সো ওই ইনক্রিমেন্ট মেথডের আগে জাস্ট একটা ওয়ার্ড লাগাইতে হবে, সেই ওয়ার্ডটাকে সিনক্রোনাইজ। দেখো জাভাতে মানে এই জিনিসটা খুবই ইজি করে ফেলছে। মানে পুরো জিনিসটাকে সিনক্রোনাইজ করার জন্য আমাদের কিন্তু খুব বেশি কাজ নাই, জাস্ট কি করতে হবে, ওই মেথডের আগে সিনক্রোনাইজ লাগাইতে হবে, বাকি আর কোথাও কোনো চেঞ্জ নাই। দেখো থ্রেডের কোড কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই, এতে কোনো চেঞ্জ নাই। এবং মেইনের কোড যা ছিল তাই, চেঞ্জ নাই। এখন আমাদের কারেক্ট আউটপুট আসবে, দেখো 2000 আসছে। দেখো বুঝা গেল কিনা, এটা হচ্ছে একটা ওয়ে মেথড সিনক্রোনাইজ করে। ওকে, সেকেন্ড ওয়ে দেখো। আচ্ছা, সেকেন্ড ওয়েতে যাওয়ার আগে সিনক্রোনাইজ মেথডের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? ধরো যদি কোনো ক্লাস এরকম থাকে যে আসলে মাল্টি থ্রেডিং এর জন্য তৈরি করা হয় নাই এবং কোনো সিনক্রোনাইজ মেথড নাই, ঠিক আছে, অথবা এরকমও না যে 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 সোর্স কোডটা তুমি ইউজ করতেছো এটা আসলে থার্ড পার্টির কোনো একটা লাইব্রেরি, সো তুমি সিনক্রোনাইজ মেথড নিজে লাগাই দিবা, সেটারও তোমার পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সিনক্রোনাইজ মেথড আর ইউজ করতে পারবে না, তখন তোমার কি ইউজ করতে হবে, সিনক্রোনাইজ ব্লক। সিনক্রোনাইজ ব্লক কিভাবে ইউজ করে দেখো, সিনক্রোনাইজ ব্লকটা হচ্ছে এরকম, সিনক্রোনাইজ কিওয়ার্ডের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই অবজেক্টটা তোমরা শেয়ার করতেছো সেই অবজেক্টটা দিতে হবে, সেই অবজেক্টের রেফারেন্স। দেন ওই অবজেক্টের উপরে তুমি কি কি অপারেশন চালাচ্ছ সেটা একটা ব্লকের ভিতরে দিতে হবে। তাহলে এই অংশটুকু কি একটা মনিটরের মতো কাজ করবে, এটার ভিতরে কোনো থ্রেড অলরেডি যদি থেকে থাকে তাহলে অন্য কোনো থ্রেড আর যাইতে পারবে না। ঠিক আছে, সো এভাবেও আমরা চাইলে ওই সেম জিনিসটা সিনক্রোনাইজ করে ফেলতে পারি সিনক্রোনাইজ ব্লকের মাধ্যমে। সো এটা কখন লাগবে, যদি আমার মেথডটা এমন কারো মেথড, এমন কোনো লাইব্রেরি মেথড যেখানে সে সিনক্রোনাইজ লাগায় নাই এবং আমার পক্ষে এডিট করাও সম্ভব না সেই কোড, তখন আমি কি করবো, ওই মেথডটাকে যে জায়গায় কল দিব সেখানে আমি সিনক্রোনাইজ ইউজ করবো। ঠিক আছে, সো এটার আমরা দুইটা এক্সাম্পল দেখবো। একটা এক্সাম্পল দেখো, ওই যে আমাদের যে ইনক্রিমেন্ট মেথড ছিল ওই মেথডের ভিতরে সিনক্রোনাইজড দিস, এভাবেও আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, মেথডের ভিতরে সিনক্রোনাইজ দিস, তার মানে আমার হচ্ছে আচ্ছা পুরো মেথডটা আমি চাচ্ছি না যে সিনক্রোনাইজ করতে, মেথডের একটা অংশ শুধু আমার সিনক্রোনাইজ করলেই হবে। তখন আমরা কি করতে পারি, একটা ব্লকের ভিতরে ওই অংশটুকু রেখে সিনক্রোনাইজ দিস দিয়ে ওই অংশটুকুকে আমরা সিনক্রোনাইজ করে ফেলতে পারি। সো বাকি আর কোনো চেঞ্জ নাই, বাকি যা আছে তাই।
আর এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে। সাপোজ ধরো তোমাকে ওই যে কাউন্টার যে ফাংশন আছে এই ফাংশনে তোমাকে কোনো চেঞ্জ করার কোনো প্রসেসই নাই, তার মানে এটা হতে পারে কোনো একটা লাইব্রেরি কোড। তখন আমরা কি করব, আমাদের যে রান যেই জায়গা থেকে আমরা ওই ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল দিছি ওই কলিং এর পার্টে আমরা সিনক্রোনাইজ ব্লকটা ইউজ করবো। দেখো কাউন্টার যে অবজেক্ট আছে সেই অবজেক্ট আমরা সিনক্রোনাইজ এর ভিতরে পাঠাই দিছি, দেন হচ্ছে সেই মেথডটাকে কল দিছি। বাকি আর কিন্তু কোথাও চেঞ্জ নাই, বাকি সব সেম। শুধু যেই জায়গায় আমরা কাউন্ট ইনক্রিমেন্ট করতেছিলাম সেই কলটাকে একটা সিনক্রোনাইজ ব্লকের ভিতরে দিয়ে দিছি। তো এট এ টাইম একজনই ইনক্রিমেন্ট করতে পারবে, দুইজন একসাথে ইনক্রিমেন্ট করতে পারবে। বাকি কোড সেম। দেখো বোঝা গেল কিন্তু সিনক্রোনাইজেশন দুইটা ওয়েতে আমরা দেখলাম, একটা হচ্ছে সিনক্রোনাইজ মেথড আর একটা হচ্ছে সিনক্রোনাইজ ব্লক। ওকে, তার নেক্সটে চলে যাচ্ছি ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো এটা তো গেল সিনক্রোনাইজেশন। আর একটা জিনিস লাগতে পারে আমাদের কি, ইন্টার প্রসেস কমিউনিকেশন লাগতে পারে। তার মানে এরকম হইতে পারে যে কোনো একটা প্রোডিউসার প্রডিউস করতেছে, প্রডিউস করতেছে এবং ওইদিকে কনজিউমার সেটাকে কনজিউম করতেছে। এখন প্রডিউসার যে প্রডিউস করে যে জায়গায় রাখবে সেটার পাত্র ধরো একটা। সো এট এ টাইম সে একটার বেশি প্রডিউস করে সে রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কনজিউমার সেটাকে কনজিউম করবে। আবার কনজিউমার প্রডিউসার প্রডিউস না করলে সে কনজিউম করতে পারবে না। একটা কনজিউম করে ফেললো, এখন প্রডিউসার এখনো প্রডিউস করা শেষ হয়নি। তার মানে কনজিউমারেরও বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না প্রডিউসার নতুন করে আবার আর একটা প্রডিউস করতেছে। এই যে প্রডিউসার আর কনজিউমার দুইটা আলাদা প্যারালাল থ্রেড চলতেছে, এই দুইটা একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট। তাদের ভিতরে একটা কমিউনিকেশন দরকার যে ওকে প্রডিউসারে বলা দরকার যে আমার কিন্তু প্রডিউস করা শেষ, এখন তুমি কনজিউম করতে পারো। কনজিউমারের দরকার যে ওকে আমি কিন্তু কনজিউম করে ফেলছি, তুমি আর একটা নতুন প্রডিউস করতে পারো। নরমালি এটা যদি ইন্টার থ্রেড কমিউনিকেশন না থাকতো তাহলে কি করতো, পোলিং ইউজ করতো। পোলিং ইউজ করলে কি হতো, রিপিটেডলি বারবার সে চেক করবে একটা হোয়াইল লুপের মাধ্যমে যে ওকে প্রডিউস হয়েছে কিনা হয়েছে কিনা হয়েছে কিনা, হইলে আমি কনজিউম করবো। আবার প্রডিউসার কি করবে, আচ্ছা সে কনজিউম করে ফেলছে কিনা কনজিউম করে ফেলছে কিনা বারবার চেক করবে, যখন কনজিউম করবে সে আরেকটা নতুন প্রডিউস করলো। তো এরকম পোলিং করলে কি হয়, তোমার সিপিইউ সাইকেল ওয়েস্টেড হয় এবং হচ্ছে এটা খুব ইনএফিশিয়েন্ট একটা প্রসেস। ঠিক আছে, তো এই কারণে জাভা হচ্ছে বিল্ট ইন কমিউনিকেশন মেথড আছে যার মাধ্যমে একটা থ্রেড আরেকটা থ্রেডকে ইজিলি নোটিফাই করতে পারবে যে ওকে আমার প্রডিউস করা শেষ। সো তার সিপিইউ সাইকেল ওয়েস্ট করার কোনো দরকারই নেই। সো জাভাতে তিনটা হ্যাঁ বলো। মাইকটা শোনা যাচ্ছে না ভালো। শোনা এখন শোনা যাচ্ছে? বুঝতে ওকে, আচ্ছা। সো কমিউনিকেশন শোনা না গেলে বললো, ঠিক আছে। ওকে, কমিউনিকেশন মেথড দেখো তিনটা কমিউনিকেশন মেথড আছে, একটা হচ্ছে ওয়েট, নোটিফাই আর একটা হচ্ছে নোটিফাই অল। ওকে, সো এই তিনটা মেথডই আসলে অবজেক্ট ক্লাসের। তো সব ক্লাসই এই মেথড গুলো পেয়ে গেছে, যেহেতু সব ক্লাসই হচ্ছে অবজেক্ট ক্লাসের সাব ক্লাস। ঠিক আছে, আর এই তিনটা মেথডকে তুমি সিনক্রোনাইজ কনটেক্সট থেকেই কিন্তু কল দিতে পারবা, সিনক্রোনাইজড এর বাইরে থেকে কল দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা ওয়েটের আরো কিছু ভার্সন আছে, তুমি চাইলে টাইম দিয়ে ওয়েট করতে পারবা, এটা আমরা শুরুর দিকে দেখছি। তো ওয়েটটা কিভাবে কাজ করে, সাপোজ ধরো যেই থ্রেডটা ওয়েট কল দিবে সেই থ্রেডটা কি করবে, তার অবজেক্ট যে অবজেক্টের মনিটর ধরেছিল, যেহেতু সিনক্রোনাইজ কনটেক্সটের ভিতর থেকে সে কল দিবে তার মানে কোন একটা মনিটর সে ধরেছিল। তো যখনই সে ওয়েট কল দিবে সে ওয়েটিং স্টেটে চলে যাবে। ঠিক আছে, সে ওয়েটিং স্টেটে চলে যাবে এবং তার মনিটরটা রিলিজ করে দিবে। ঠিক আছে, সে যে মনিটরটা ধরেছিল সেই মনিটরটা রিলিজ করে দিবে এবং ওয়েটিং স্টেটে চলে যাবে। এখন অন্য আর একটা থ্রেড যদি নোটিফাই কল করে তাহলে ওই ওয়েটিং স্টেট থেকে সেই থ্রেডটা আবার ওয়েক আপ হবে। ঠিক আছে, অথবা নোটিফাই অল যে কোনো একটা কল দিতে পারে, যখনই কল করবে তখনই সেটা ওয়েক আপ হবে। সো তার কিন্তু কোনো পোলিং এর দরকার নাই, সে শুধু জাস্ট হচ্ছে ওয়েট করে বসে থাকবে। ঠিক আছে, যার কারণে তোমাদের মানে আমাদের কোনো সিপিইউ সাইকেল ওয়েস্টেড হবে না। আর নোটিফাই অল কি করে, নোটিফাই হচ্ছে যে কোনো একটা ওয়েটিং থ্রেডকে ওয়েক আপ করে, নোটিফাই অল হচ্ছে সবগুলো থ্রেডকে ওয়েক আপ করে। যখন সে সবগুলো থ্রেডকে ওয়েক আপ করবে তখন শুধুমাত্র একটা থ্রেডই মনিটর অ্যাকোয়ার করবে, কোন থ্রেডটা, যদি এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি হয় তাহলে সেটা না হবে, আর নাহলে আগে যেটা আসছে সেটাই। ওকে, আচ্ছা আর একটা জিনিস একটু মনে রাখতে হবে, স্পুরিয়াস ওয়েক আপ। তো এই স্পুরিয়াস ওয়েক আপের ব্যাপারটা আসলে তোমাদের বইয়ে এভাবে বলে আছে, মানে এটা এত ইম্পর্টেন্ট কিছু না, তারপরে একটু জাস্ট জেনে রাখা ভালো। যেহেতু থ্রেড ওয়েটিং অবস্থায় থাকলে
অরিজিনালি নোটিফাই কল না দিলে বা নোটিফাই অল কল না হইলে ওই থ্রেডটা ওয়েক আপ করার কথা না। কিন্তু অনেক সময় এরকম হয় যে একটা থ্রেড অটোমেটিক্যালি ওয়েক আপ হয়ে গেছে, ঠিক আছে, নোটিফাই কল ছাড়াই। তো এই যে অটোমেটিক ওয়েক আপ, সেটাকে বলতেছে স্পুরিয়াস ওয়েক আপ। এটা অনেক সময় হইতে পারে, এটা আসলে অপারেটিং সিস্টেমের সাথে কানেক্টেড, তো যার কারণে এটা ফুললি জাভার উপরে কন্ট্রোল নাই। তো এই কারণে তারা এটাকে বলছে স্পুরিয়াস ওয়েক আপ, যে কোনো একটা আন্ডারলাইন ওএস এর কন্ডিশনের কারণে এটা হইতে পারে। সো সেই কারণে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে ওয়েক আপ হয়ে গেলেই যেন সে কাজটা শুরু না করে দেয়। যে কন্ডিশনের কারণে সে ওয়েটিং স্টেটে চলে গেছিল, সেই কন্ডিশনটা যেন বারবার চেক করা হয়। তার মানে হঠাৎ করে ওয়েক আপ হয়ে গেল, সে চেক করে দেখলো যে আমার যে কন্ডিশনে আমি ওয়েট করেছিলাম সেই কন্ডিশন এখন ফুলফিল হয় নাই, সে আবার যেন ওয়েটিং এ চলে যায়। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস রেকমেন্ডেড প্যাটার্ন, বাট এটা না করলে যে হবে না তা না, কাজ করবে, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যাতে কোনো রকম প্রবলেম। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখবো এই ইন্টারপ্রসেস কমিউনিকেশনের জন্য। ফার্স্টে এই কিউ ক্লাসটা দেখো। কিউ ক্লাসের দুইটা মেথড আছে, গেট আর put, দুইটাই কিন্তু সিনক্রোনাইজড, দুইটাই হচ্ছে সিনক্রোনাইজ মেথড। খেয়াল করে আমরা হচ্ছে ফার্স্ট ইন্টারপ্রসেস কমিউনিকেশন ছাড়া দেখবো যে কিভাবে কাজ করে, আর কমিউনিকেশন করলে কিভাবে কাজ করে। যদিও আমার দুইটা মেথডই সিনক্রোনাইজ, তার মানে গেট মেথড সিনক্রোনাইজ, পুট মেথডও সিনক্রোনাইজ। গেট মেথড কি করতেছে, এন এর ভিতরে একটা ভ্যালু যদি থাকে সেই ভ্যালুটা সে রিটার্ন করতেছে, আর পুট মেথড কি করতেছে, এন এর ভিতরে নতুন একটা ভ্যালু রাখতেছে। তার মানে আমরা যে প্রোডিউসার আর কনজিউমার বলছিলাম, প্রোডিউসার কনজিউমার দুইজনে কি ইউজ করবে, এই কিউ অবজেক্টটাকে ইউজ করবে। কিউ এর ভিতরে প্রোডিউসার কি করবে, পুট করবে, কনজিউমার কি করবে, গেট করবে। সে একজন রাখবে আরেকজন নিবে, ঠিক আছে। প্রোডিউসার আর কনজিউমারের ক্লাস দুইটা দেখো, দুইটা স্যার হচ্ছে রানের। সাউন্ড ভালোভাবে শোনা যাইতেছে না। হ্যাঁ, এখন এখন শোনা যায়? হ্যালো, স্যার। শোনা যায়? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি অনেক জোরে বলতেছি কিন্তু স্টিল হচ্ছে আমাদের এই যে অফিসের এটা হেডফোনটা বেশ মনে হয় কিছু একটা ডিস্টার্ব হয়েছে, মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, না শোনা গেলে বললো, ঠিক আছে, আমি চেষ্টা করবো ঘুরে। আমি এমনিতে কাছে নিয়ে আসি, তারপরও দেখা যাচ্ছে ঝামেলা করতেছে। ওকে, সো প্রোডিউসার আর কনজিউমার দেখো দুইটা ক্লাস। প্রোডিউসার হচ্ছে রানেবল ইন্টারফেস কি ইমপ্লিমেন্ট করছে, কনজিউমারও রানেবল ইন্টারফেস কি ইমপ্লিমেন্ট করছে। দুইটার ভিতরে দেখো কিউ এর একটা রেফারেন্স আছে, তার মানে কিউ এর অবজেক্টটা তারা রিসিভ করবে কনস্ট্রাক্টরের মাধ্যমে, ঠিক আছে। এখানেও কনস্ট্রাক্টরের মাধ্যমে রিসিভ করবে। এখানে সে থ্রেড একটা তৈরি করছে, এখানে একটা থ্রেড তৈরি করছে। থ্রেডের ভিতরে জাস্ট কি আছে, ইনফাইনাইট একটা লুপ আছে। ইনফাইনাইট লুপে সে কি করতেছে, আই এর ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে সে করতেছে প্রোডিউসার, আর কনজিউমার কি গেট করতেছে। তার মানে আসলে দুইটা কিভাবে কাজ করবে, সে জিরো রাখবে, ওদিক থেকে কনজিউমার জিরো রিসিভ করবে। প্রোডিউসার ওয়ান রাখবে, কনজিউমার ওয়ান রিসিভ করবে। প্রোডিউসার ধরো টু রাখবে, কনজিউমার টু রিসিভ করবে। এটা হচ্ছে মূল কাজ, ঠিক আছে, জাস্ট স্যাম্পল একটা এক্সাম্পল দেখানোর জন্য। সো মেইন থ্রেড থেকে যদি এটাকে আমরা কল দেই, তাহলে হচ্ছে প্রোডিউসারের একটা অবজেক্ট তৈরি করলাম, কনজিউমারের অবজেক্ট তৈরি করলাম। একটু ভালো করে খেয়াল করো যে 4 নাম্বার আর 5 নাম্বার লাইনে দুইটাকেই কিন্তু কিউ এর সেম অবজেক্ট দেওয়া হয়েছে। এটা যদি সেম অবজেক্ট না হইতো তাহলে কিন্তু ইন্টারপ্রসেস কমিউনিকেশনের কোনো দরকারই ছিল না। যেহেতু শেয়ার্ড রিসোর্স, এই কারণেই কিন্তু ইন্টারপ্রসেস কমিউনিকেশনের দরকার আছে। সো খেয়াল রাখো, গেট এবং পুট মেথড দুইটাই কিন্তু সিনক্রোনাইজ, বাট স্টিল যদি আমরা এটাকে চালু করি তাহলে দেখা যাবে যে প্রথমে হয়তো সে 0 0 পাইছে, কিন্তু এরপর 1 পুট করছে, এরপরে কনজিউমার অনেকবার 1 পেয়ে গেছে, ঠিক আছে। তো এটা কেন হইলো, কে বলতে পারবা? কারো কোনো আইডিয়া কেন হইলো? ওকে, সো খেয়াল করো, আমাদের যে সিনক্রোনাইজ ছিল, সিনক্রোনাইজ দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা মেথড। তার মানে গেট আর পুট দুইটা আলাদা মেথড। তার মানে গেটের ভিতরে যে প্রোডিউসার কনজিউমার যাচ্ছে, সেখানে কিন্তু প্রোডিউসার যাচ্ছে না, আবার পুটের ভিতর যে প্রোডিউসার যাচ্ছে সেখানে কিন্তু কনজিউমার যাচ্ছে না। তার মানে আলাদা আলাদা ভাবে লক করতেছে, সো যার কারণে কিন্তু এই সমস্যাটা হবে। তো তার মানে ধরো প্রথমে প্রোডিউসার হচ্ছে ক্লক সাইকেল পাইলো, সে পুট করলো, এরপরে কনজিউমার ক্লক সাইকেল পাইলো, সে গেট করলো। এরপর আবারও প্রোডিউসার ক্লক সাইকেল পাইলো, সে পুট করলো, কিন্তু এরপরে প্রোডিউসার আর ক্লক সাইকেল পাইলো না, জাস্ট কনজিউমার সমানে একসাথে চার চার পাঁচটা ক্লক সাইকেল পেয়ে গেল, সে একই সাথে ওয়ান বারবার রিড করতে থাকলো। বুঝা যাচ্ছে?
সো কিন্তু আমরা কিন্তু যেহেতু দুইটা প্রসেসের ভিতরে কোনো কমিউনিকেশন হয় নাই, যে আমরা বলি নাই যে আউটপুট যদি বলে দিত আচ্ছা আমি তো এখনো রাখি নাই, তুমি কেন এখনই কনজিউম করতেছো, এই যে কমিউনিকেশনটা হয় নাই, কমিউনিকেশন না হওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। সো এই কমিউনিকেশনটা আমরা কিভাবে করব দেখো, ইন্টার থ্রেড কমিউনিকেশন। এই কমিউনিকেশনে দেখো এই যে একটা আমরা বুলিয়ান ভ্যালু রাখছি, ভ্যালু সেট। সো তার মানে ইনিশিয়ালি ভ্যালু সেটটা হচ্ছে ফলস, তার মানে আমরা প্রোডিউসার এখন কোনো ভ্যালু সেট করে নাই। তো কনজিউমার যখন গেট ফাংশন কল দিবে, সে চেক করবে যে ভ্যালু সেট হয়েছে কি হয় নাই, যদি না হয়ে থাকে তাহলে সে ওয়েটিং স্টেটে চলে যাবে, ঠিক আছে। আর যদি ভ্যালু সেট হয়ে থাকে তাহলে সে এটাকে গেট করবে, দেন ভ্যালু সেটটাকে আবার ফলস করে দিয়ে সে নোটিফাই করে দিবে যে প্রোডিউসারকে যে তুমি আবার ভ্যালু তৈরি করো। আবার এদিক দিয়ে যখন প্রোডিউসার আসবে সে দেখবে যে অলরেডি ভ্যালু সেট করা আছে কিনা, যদি থাকে তাহলে সে ওয়েট করবে, আর যদি দেখে না ভ্যালু সেট করা নাই, ওই পাশ থেকে ফলস করে দিছে কনজিউমার, তাহলে সে হচ্ছে নতুন একটা ভ্যালু তৈরি করে রাখবে এন্ড দেন ভ্যালু সেটটাকে আবার ট্রু করে দিয়ে নোটিফাই করে দিবে যে যেন কনজিউমার আবার স্টার্ট করে দেয়। দেখো এই ক্লাসটা ভালো করে বোঝা যায় কিনা, দুইটা মেথড আছে প্যারালালি, একজন আরেকজনের ভিতরে কমিউনিকেশন হবে কিসের মাধ্যমে, ওয়েট আর নোটিফাই এর মাধ্যমে। ওয়েটের মাধ্যমে একটা থ্রেড বসে থাকবে যে আচ্ছা ওই থ্রেডের যখন কাজটা শেষ হবে তখন আমি আবার স্টার্ট হবো, আর নোটিফাই এর মাধ্যমে সে আর অপর থ্রেডকে জানাই দিবে যে আচ্ছা আমার কিন্তু কাজ শেষ, তুমি স্টার্ট করে দাও। দেখো বোঝা যাচ্ছে, ওকে। তো এখন যদি আমরা চালাই তাহলে কিন্তু আমাদের এই যে সিনক্রোনাস ওয়েতে তারা গেট রিসিভ করবে, তার মানে একজন পুট করার পরেই সে আরেকজন ওই ভ্যালুটা রিসিভ করবে, ঠিক আছে। ফাইনালি দেখো যখনই থ্রেড করবা তখনই তোমাদেরকে ডেডলক করতে হবে। এই ডেডলক তোমরা আরো দুইটা তিনটা কোর্সে পড়বা, একটা হচ্ছে ডাটাবেজে পড়বা, অপারেটিং সিস্টেমে গিয়ে পড়বা, ঠিক আছে। তারপরে আরো একটা কোন কোর্সে যেন পড়বা, ঠিক আছে। সো ডেডলকের মূল কনসেপ্ট ঘুরে ফিরে একই আসবে, যেটা হচ্ছে যে আহ, অনেকগুলো থ্রেড প্যারালালি চলতেছে, দেখা যাবে যে একটা আর একটা রিসোর্সের উপর ওয়েট করতেছে, যার কারণে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, এবং এই সার্কুলার ডিপেন্ডেন্সির কারণে একটা ডেডলক তৈরি হয়ে আছে, ঠিক আছে। সো ডেডলক হওয়ার জন্য টু অর মোর থ্রেড লাগে, ঠিক আছে, এবং এগুলা সিনক্রোনাইজ অবজেক্টের উপরেই লক ধরে আছে, এবং যে লকটা ধরে আছে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, যার কারণে কেউই কাউকে ছাড়তে পারতেছে না। ফুললি এক্সাম্পল একটা দেখো, ধরো একটা থ্রেড এ অবজেক্ট এক্স এর উপরে লক করে আছে, তার মানে অলরেডি সে অবজেক্ট এক্স এর মনিটরের ভিতরে আছে। থ্রেড বি অবজেক্ট ওয়াই এর মনিটরে আছে। এখন থ্রেড এর হচ্ছে ওয়াই এর রিসোর্সটা দরকার, তার মানে হচ্ছে এক্স এর কাজ শেষ, সে হচ্ছে ওয়াই কে নিবে আর এক্স কে ছেড়ে দিবে। আর বি এর এদিক কি এক্স কে দরকার, তার হচ্ছে সে ওয়াই ছেড়ে দিবে, এক্স কে নিবে। এখন যেহেতু অলরেডি এ এক্স কে ধরে রাখছে, বি ওয়াই কে ধরে রাখছে, এখন সে কিন্তু ওইটাতে আর যাইতে পারবে না। তো কোনো থ্রেডই আর প্রসিড করতে পারবে না, কোনো থ্রেড লকও ছাড়বে না, প্রোগ্রামটা স্টাক হয়ে যাবে। সো একটু ভিজুয়ালি যদি দেখো, এই যে থ্রেড এ, থ্রেড বি, থ্রেড এ হচ্ছে এক্স কে অলরেডি লক করে রাখছে, থ্রেড বি হচ্ছে ওয়াই কে অলরেডি লক করে আছে। এখন থ্রেড এ চাচ্ছে যে আচ্ছা এক্স টা আমি ছেড়ে দিব, এরপর ওয়াই তে যাব, আর বি হচ্ছে ওয়াই ছেড়ে দিবে, এক্স কে যাবে। কিন্তু সে এক্স কে যেহেতু পাচ্ছে না, সেই কারণে ওয়াই কে ছাড়তেও পারতেছে না, যাইতেও পারতেছে না। আবার এ যেহেতু ওয়াই কে পাচ্ছে না, যার কারণে সে এক্স কে ছাড়তেও পারতেছে না, যাইতেও পারতেছে না। তো এই যে সার্কুলার একটা ডিপেন্ডেন্সি হচ্ছে, এর কারণে পার্মানেন্টলি এই দুইটা থ্রেডই কি ব্লকড অবস্থায় চলে যায়, এটা কি বলে ডেডলক। তার মানে এটা কিন্তু কোনোভাবেই শেষ হবে না, মানে বন্ধ হবে না, ঠিক আছে। এই ডেডলক কিন্তু কোনো সময় বন্ধ হবে না, ঠিক আছে। যার এই ডেডলকটা খুব রেয়ারলি হয়, খুব রেয়ার কেসে, এবং এটা ডিটেক্ট করাও কিন্তু একটু ডিফিকাল্ট, মানে ডিবাগ করা কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে। এবং এটা অলওয়েজ হচ্ছে মোর দেন টু থ্রেড লাগবে, এবং মোর দেন টু লকস লাগবে, দুইটা অবজেক্টের উপরে মিনিমাম, ঠিক আছে। আর এটাকে রিপ্রোডিউস করাও খুব ডিফিকাল্ট, ঠিক আছে। আর এটাকে ডিবাগিং করাও কিন্তু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? যেমন ধরো তুমি একটা ইনফাইনাইট লুপ চালাইছো, তখন কি হবে, সিপিইউ ইউসেজ কিন্তু একদম হাই হয়ে যাবে। তার মানে তোমার সফটওয়্যারটা যদি এরকম হয়, কোন একটা ইনফাইনাইট লুপে চলে গেছে, দেখা যাবে যে সিপিইউ একদম ইউসেজ দেখবে 100% হয়ে গেছে। কিন্তু ডেডলক হচ্ছে এরকম একটা ব্যাপার যেখানে হচ্ছে সিপিইউ দেখবা যে ইউসেজ লো, তার মানে এরকম না যে সিপিইউ সাইকেল ওয়েস্ট হচ্ছে।
তারা জাস্ট একজন আরেকজনের রিসোর্সের উপরে আটকে স্টাক হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে। তো এই কারণে কিন্তু অনেক সময় বোঝাও যায় না যে আচ্ছা আসলে কি ডেডলকে পড়ে আছে কিনা। এই কারণে এটা ডিবাগ করাটাও একটু ডিফিকাল্ট, এবং এটা কখনোই অটোমেটিক্যালি রিজলভ হবে না। ঠিক আছে, এরকম না যে আচ্ছা অটোমেটিক্যালি একা একাই পরে ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু অটোমেটিক্যালি রিজলভ হবে না। ওকে, তো ডেডলকের যদি আমরা একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই, যেমন ধরো একটা ক্লাস, ক্লাসের ভিতরে একটা সিনক্রোনাইজ মেথড আছে ফ্লু, আর একটা হচ্ছে লাস্ট। এই ফ্লু মেথডটার ভিতরে দেখো কি নামের একটা অবজেক্ট নেওয়া হয়েছে, নিয়ে সে আবার কি এক সেকেন্ড স্লিপ করে, স্লিপ করে আছে, দেন হচ্ছে আবার সে কি করতেছে, বির লাস্ট মেথডকে কল দিচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে এর লাস্ট মেথড। তো এখন বি ক্লাস দেখো, বি ক্লাসের ভিতরে হচ্ছে বার নামে একটা মেথড আছে, এটার ভিতরে সে এর অবজেক্ট নিচ্ছে, দেন হচ্ছে এটার ভিতরে এক সেকেন্ড ওয়েট করে এ ডট লাস্ট কল দিচ্ছে, এবং বির লাস্ট মেথড। ঠিক আছে, এখন যদি আমরা এ আর বি দুইটা অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, এবং মেইন থ্রেড তো আমাদের চলতেছেই, সাথে আমরা আরেকটা এক্সট্রা থ্রেড নিলাম কি, এবং এই টিটাকে স্টার্ট করে দিলাম। ঠিক আছে, এবং টি মেইন থ্রেড থেকে কি করলাম, এ ডট ই কল দিলাম, আর যে টি থ্রেডটা তৈরি করছি ওইটার ভিতরে কি দিলাম, ই ডট বার কল দিলাম। ঠিক আছে, এখন কি হবে, এ ডট হু যখন কল হয়েছে তখন যেটা করবে যে এই মেইন থ্রেড কি করবে, এ ডট লাস্ট কল দিতে চাপে, আর এদিক থেকে বি ডট বার যখন এই যে নতুন থ্রেডটা কল দেওয়া হয়েছে তখন সে কি করতে যাবে, বি ডট লাস্ট কল দিতে চাপে। যেহেতু দুইটাই হচ্ছে আর একটা অবজেক্টের, তার মানে এটা ওই অবজেক্টের লাস্টকে কল দিতে যাবে, ওইটা হচ্ছে এই অবজেক্টের লাস্টকে কল দিতে যাবে, যার কারণে দুইটাই স্টাক হয়ে বসে থাকবে। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে ডেডলক কন্ডিশনে। সো তোমরা এটা চাইলে বাসায় রান করে দেখতে পারো, কোডটা আসলে এর ভিতরে আছে। কারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সো নেক্সটে চলে যাচ্ছি, আমাদের আর খুব বেশি নাই। সাসপেন্ড, রিসিভ আর স্টপিং থ্রেড, এই তিনটা ফাংশন আসলে এখন মানে ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে আসলে বলার খুব একটা দরকার ছিল না, বাট যেহেতু তোমাদের বইয়ে আছে, সো আমি জাস্ট একটু হালকা এক্সপ্লেন করে যাব এই তিনটা মেথডের কি কাজ ছিল এবং কেন ডেপ্রিকেটেড করা হয়েছে। ডেপ্রিকেটেড তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সফটওয়্যারের যদি কোনো একটা ফিচার ভার্সনে রিমুভ করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে, এই জন্য শুরু থেকে ডেপ্রিকেট করা থাকে। এবং কারেন্টলি এই তিনটা ফাংশনই আসলে রিমুভালের জন্য ভবিষ্যতে এটা পুরোই রিমুভ করে দেওয়া হবে। তো আলটিমেটলি তুমি এখন আসলে ইউজ করতে পারবা না বলেই মনে হয়, ইউজ করতে গেলে তোমাকে ওয়ার্নিং ওয়ার্নিং ঝামেলা করবে। সো তিনটা ফাংশনের কাজ কি ছিল, যেমন ধরো সাসপেন্ড ফাংশন, কেন এটা বন্ধ করা হলো, কি সমস্যা ছিল। সাসপেন্ড ফাংশন দিয়ে তুমি চাইলে যে কোনো একটা থ্রেডকে যে কোনো মোমেন্টে ফট করে মানে ওয়েট করে ফেলতে পারো, মানে সাসপেন্ড করে ফেলতে পারো, এন্ড দেন পরবর্তীতে আবার এটাকে চালু করতে হবে। সাসপেন্ড করলে যে কোনো মোমেন্টে সাসপেন্ড করার সমস্যাটা হলো, ধরো সে কোনো একটা অবজেক্টের লক নিয়ে রাখছে, এখন যদি তুমি এই মুহূর্তে সাসপেন্ড করো, অন্য কোনো থ্রেড আর ওই অবজেক্টে যাইতে পারবে। ঠিক আছে, এটা ব্লক হয়ে থাকবে ইনফাইনাইট। অথবা ধরো কোন একটা ফাইলে এই মোমেন্টটা রাইট করতেছে, হঠাৎ করে তুমি বন্ধ করে দিলে হতে পারে ফাইলটা করাপ্টেড হয়ে গেছে। তো এইভাবে মানে একদম ডাইরেক্টলি থ্রেডকে সাসপেন্ড করাটা আসলে কি আনসেফ, এই কারণে তারা এটাকে বন্ধ করে দিচ্ছে। আর একটা হচ্ছে রিসিউম। রিসিউমে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু রিসিউমটা কাজে লাগবে তখনই যদি তুমি সাসপেন্ড করো, সাসপেন্ড করলে সেটাকে রিসিউম করা যায়। যেহেতু সাসপেন্ডকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে তার রিসিউমের কোনো দরকারই নাই। ঠিক আছে, আর দেন হচ্ছে স্টপ। স্টপ আর সাসপেন্ড বলতে গেলে একই রকম। ধর একটা থ্রেড কোনো একটা ক্রিটিক্যাল ডাটা রাইট করতেছে, কাজ করতেছে, এই সময় তুমি ডাইরেক্টলি এটাকে টার্মিনেট করে দিলা। স্টপ ফাংশনের কাজ কি, থ্রেডটাকে ইমিডিয়েটলি টার্মিনেট করে দিবে। তাহলে কি হবে, যে ফাইলটা রাইট করতেছিল বা যে ডাটাটা লিখতেছিল ওইটা করাপ্টেড হয়ে যাবে বা ইনকনসিস্টেন্ট একটা ডাটা তৈরি হবে, এই কারণে স্টপকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে মডার্ন ওয়েতে তাহলে আসলে তুমি কোন একটা থ্রেডকে সাসপেন্ড বা স্টপ কিভাবে করবে। তো এটার জন্য ডিজাইন প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে তুমি কোন একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখবা, সেই ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ করে দিবা, এবং রান মেথড কি করবে, পিরিয়ডিক্যালি ওই ফ্ল্যাগের ভেরিয়েবল চেক করবে, চেক করে সে নিজের মতো করে অটোমেটিক্যালি যেন স্টপ হয়ে যাবে অথবা সাসপেন্ড। যেমন ধরো একটা এক্সাম্পল, আমাদের একটা থ্রেড, এই থ্রেডের ভিতরে ধরো কোনো একটা হয়তো কাজ হবে ওই হোয়াইল লুপের ভিতরে। এই হোয়াইল লুপটা কি করতেছে, যে এই রানিং নামে একটা ফ্ল্যাগ চেক করতেছে বারবার, যে ওকে এখনো কি রানিং ট্রু আছে কিনা, যদি ট্রু থাকে তাহলে আমি চলতে থাকবো, আর যদি স্টপ বলে যে ওকে ফলস করে দিল তাহলে
কাজ বন্ধ করে দিবে। তার মানে হোয়াইল লুপের অ্যাটলিস্ট পুরো একটা রোটেশন কমপ্লিট করে তারপর সে বন্ধ করবে, মাঝখান থেকে বন্ধ হবে। ঠিক আছে, ওকে। সো মূল আইডিয়াটা হচ্ছে যাতে সুন্দরভাবে থ্রেডটা ক্লোজ হইতে পারে, একদম মাঝখানে অ্যাব্রাপ্টলি যেন বন্ধ না হয়ে যায়, এবং কোনো একটা লক রেখে যেন স্টপ না হয়ে যায়, যাতে ডেডলক। ঠিক আছে, সেই কারণে হচ্ছে ওই সাসপেন্ড আর এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে জাস্ট একটা ফ্ল্যাগ দিয়ে এই কাজটা করতে হবে। ওকে, দেন হচ্ছে থ্রেডের স্টেট। ওই যে অনেকে জিজ্ঞেস করছিল স্যার আমরা থ্রেডের স্টেট কিভাবে পাবো, এই থ্রেডের স্টেটের জন্য দেখো থ্রেড ক্লাসের ভিতরে একটা স্টেট নামে এনুমারেশন আছে। আচ্ছা, এই এনুমারেশনটা কি আমরা আসলে পরবর্তীতে চ্যাপ্টার 12-এ দেখবো। সো এই থ্রেড স্টেটের মাধ্যমে, এই থ্রেড স্টেটের মাধ্যমে থ্রেডের স্টেট গুলো পাবা। এটার জন্য একটা মেথড আছে গেট স্টেট। গেট স্টেট হচ্ছে থ্রেড স্টেট নামের এনুমারেশন তোমাকে দিবে। ঠিক আছে, সো ওই ওই মোমেন্টটা দিবে যে মোমেন্টে তুমি কল করবে। ঠিক আছে, সো থ্রেড স্টেটের এনুমারেশনের ভ্যালু গুলো কি কি দেখো, নিউ, রানেবল, ব্লক, ওয়েটিং, টাইম ওয়েটিং আর হচ্ছে টার্মিনেটিং। এই 6টা ভ্যালু তুমি পাইতে পারো। নিউ মানে নতুন একটা থ্রেড তৈরি করা হয়েছে কিন্তু এখনো মানে রান করে নাই। ঠিক আছে, আর রানেবল মানে অলরেডি। আচ্ছা, এটা আমরা ডিটেলসটা দেখি। এই যে প্রথমে দেখো ব্লক। ব্লক মানে একটা থ্রেড কোনো একটা মানে রিসোর্স লক নেওয়ার জন্য ওয়েট করতেছে, মানে ওই রিসোর্স হয়তো অন্য কোনো থ্রেড ইউজ করতেছে, সেই জন্য ব্লক করতেছে। নিউ হচ্ছে এখনো এক্সিকিউশন শুরু করে নাই, মাত্র থ্রেডটা তৈরি হয়েছে। রানেবল হচ্ছে কারেন্টলি এক্সিকিউট করতেছে, সে সিপিইউ সাইকেল পাইছে। টার্মিনেটেড মানে এক্সিকিউশন শেষ হয়ে গেছে, থ্রেডটা কমপ্লিট। টাইম ওয়েটিং মানে সে একটা টাইমের উপর জন্য বসে আছে, যেমন ধরো স্লিপের ভিতরে তুমি টাইম বা সেকেন্ড দিয়ে বসে আছো এরকম, বা ওয়েটের ভিতরে টাইম সেকেন্ড দিয়ে বসে আছো এরকম টাইম ওয়েটিং। আর একটা হচ্ছে নর্মাল ওয়েটিং, যেটা হচ্ছে কোনো টাইম টাইম দেওয়া নাই, যেমন ধরো ওয়েটিং এর ভিতরে টাইম ছাড়াও কল দেওয়া যায়, জয়েন এর ভিতরে টাইম ছাড়াও কল দেওয়া যায়, এটা হচ্ছে নর্মাল ওয়েটিং। এটাকে যদি আমরা একটা ডায়াগ্রাম দিয়ে লিখি, দেখো নিউ থেকে একটা থ্রেড কি স্টার্ট হইলে রানেবল স্টেটে যায়। রানেবল স্টেট থেকে দেখো ওয়েটিং ফর লক, যদি কোনো একটা লকের জন্য সে ওয়েট করে তাহলে সে চলে যাবে ব্লক স্টেটে। আবার এই ব্লক স্টেটে সে যদি রিসোর্সটা পেয়ে যায় সে আবার রানেবল স্টেটে ফেরত আসবে। আবার এই রানেবল স্টেট থেকে যদি সে কোনো একটা টাইমের জন্য ওয়েট করে তাহলে সে টাইম ওয়েটিং এ চলে যাবে। আর এখান থেকে যদি আবার টাইম শেষ হয়ে গেছে সে আবার রানেবল স্টেটে ফেরত আসবে। এবং ফাইনালি যখন থ্রেডের কাজ শেষ হয়ে যাবে সে টার্মিনেট স্টেটে নিচে চলে আসবে। দেখো বোঝা গেছে কিনা? সো যদি আমরা এই স্টেট গুলোকে নিতে চাই, নিয়ে আমরা কি করতে পারি, ধরো তুমি একটা গেট স্টেট দিয়ে একটা থ্রেড নিলা, চাইলে কম্পেয়ার করে দেখতে পারবো যে থ্রেড ডট স্টেট ডট রানেবল কিনা, তাহলে বুঝতে পারবো যে থ্রেডটা আসলে রান করতেছে। এই রানেবলের জায়গায় তুমি অন্যান্য স্টেট গুলো দিয়ে ওই স্টেটটা কম্পেয়ার করে দেখতে পারবে। বাট এই গেট স্টেটের ব্যাপারে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে এই গেট স্টেটটা কিন্তু আসলে জাস্ট মনিটরের পারপাসে, এটা দিয়ে তুমি মানে এরকম পুরি ফুললি শিওর হইতে পারবে না, কারণ যেই মোমেন্টে কল দিছো ওই মোমেন্টে হয়তো সে রানেবল ছিল, তার ঠিক পরের লাইনে তুমি গেছো তার মধ্যে অলরেডি হয়তো সে ব্লক স্টেটে চলে গেছে। ঠিক আছে, সো এই কারণে এটা শুধুমাত্র এক্সাক্ট মোমেন্টের স্টেটটা দেয়, ঠিক তারপরে আবার কি হয়ে গেছে সেটা কিন্তু সে জানে। ঠিক আছে, এটা কোনো লাইভ ইয়া না। ঠিক আছে, সে জাস্ট ওই মোমেন্টে, যে মোমেন্টে কল দিবে ওই মোমেন্টের স্টেটটা সে তোমাকে দিবে, এবং তার কিছুক্ষণ পরে সেটা কি আউটডেটেড হয়ে যেতে পারে। তো এটার উপর বেশ কোনো কোনো সিনক্রোনাইজেশন লক করা যাবে না। এটা শুধুমাত্র ইউজ হবে ডিবাগিং এর জন্য, অথবা কোনো মনিটরিং টুলের জন্য, অথবা কোনো রান টাইম বিহেভিয়ার অ্যানালাইজিং এর জন্য হয়তোবা তুমি এই ফাংশনটাকে ব্যবহার করতে পারো। ওকে, দেখো কারণ কোশ্চেন আছে কিনা। ফাইনালি লাস্ট টপিক, থ্রেডের ফ্যাক্টরি মেথড। তোমরা ফ্যাক্টরি মেথড মনে হয় দেখো নাই। তো ফ্যাক্টরি মেথড কিন্তু খুবই মানে পপুলার একটা মেথড, এবং এটাতে সামনে তুমি যত ধরনের ল্যাঙ্গুয়েজ পড়বা ওগুলা মোটামুটি ওপি রিলেটেড যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাতে তুমি এরকম ফ্যাক্টরি মেথড পাবা। সো ফ্যাক্টরি মেথডটা কি? ফ্যাক্টরি মেথড এরকম একটা মেথড যেটা হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করে, এবং এগুলো সাধারণত স্ট্যাটিক মেথড হয়। ঠিক আছে, সে এটার মূল পারপাস কি, একটা ইনিশিয়াল স্টেট সেট করে ফেলে, তারপর দেন হচ্ছে টাইপ টাইপ কনফিগার করে, এবং যাতে বারবার রিইউজ করা যায়। ঠিক আছে, সো থ্রেডের ক্ষেত্রে ফ্যাক্টরি মেথডের ব্যাপারটা কি, সে একটা নতুন একটা থ্রেড অবজেক্ট তৈরি করবে, এবং সেটার ভিতর স্টার্ট যে মেথডটা সেটা কল করে দিবে, এন্ড দেন অবজেক্টটা রিটার্ন করে দিবে। সো তুমি তার মানে একটা মেথড কলের মাধ্যমে ডাইরেক্টলি তুমি একটা রানিং থ্রেড পেয়ে যাবে। যেমন ধরো আমাদের এই নিউ থ্রেডের ভিতরে যদি এরকম একটা মেথড থাকে যে ক্রিয়েট এন্ড স্টার্ট,
তাহলে এই মেথডটা কি করবে, ভিতরে দেখো সে থ্রেডের অবজেক্ট তৈরি করতেছে, একই সাথে ওই থ্রেডটাকে স্টার্ট করে দিচ্ছে, এন্ড দেন থ্রেডটার রেফারেন্সটা রিটার্ন করে দিচ্ছে। এবং যেহেতু এটা স্ট্যাটিক, তাহলে এই নিউ থ্রেডের অবজেক্ট না তৈরি করেই এই মেথডটাকে কল দিয়ে সে এই থ্রেড ক্লাসের একটা থ্রেড স্টার্ট এবং রেফারেন্স দুইটা একই সাথে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে ফ্যাক্টরি মেথড। ঠিক আছে। সো নর্মালি তোমাকে কি করতো, ট্রেডিশনাল অ্যাপ্রোচে তোমাকে কি করতে হইতো, থ্রেড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হতো, তারপরে nt.t.start দিতে হইতো। আর এখন ফ্যাক্টরি মেথডে তোমাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে নিউ থ্রেড ডট ক্রিয়েট এন্ড স্টার্ট, এই মেথডটাকে কল দিলে অটোমেটিকলি এই মেথডের ভিতরে কি হবে, থ্রেড ক্রিয়েট হবে, স্টার্ট হবে, দেন ওইটার রেফারেন্স তুমি এই নিউ থ্রেডের ভিতরে পেয়ে যাবে। তো এটা আর একটু ক্লিনার এবং একটা স্টেপে তুমি এই কাজটা করতে পারতেছো। আর একটা অ্যাপ্রোচ আছে, যদি তোমার রেফারেন্স না লাগে, মানে থ্রেডের রেফারেন্স যদি না দরকার হয়, যে শুধু তুমি স্টার্ট করে দিবা, তাহলে আসলে ফ্যাক্টরি মেথডেরও দরকার নাই, জাস্ট নিউ থ্রেড দেন .t.start দিয়ে এই এক লাইনে তুমি ওই থ্রেডটাকে স্টার্ট করে দিতে পারবা। কিন্তু পরবর্তীতে এটার উপর তোমার কোনো কন্ট্রোল থাকবে না, যেহেতু তুমি রেফারেন্স রাখো নাই। এটা তখনই কাজে লাগবে যদি তোমার রেফারেন্স দরকার না হয়। ঠিক আছে, ওকে। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারো, এই চ্যাপ্টার শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ডেডলকটা আবার একটু বলবেন? ডেডলকের কোথায় প্রবলেম হচ্ছে? মানে মানে কি স্যার ওই কোডে স্যার, মানে একটা কোডটাতে? স্যার এক্সাম্পল দেখিয়েছিলেন স্যার ওইখানে। এই এক্সাম্পলে হ্যাঁ স্যার, এর আগের জানতো স্যার। এটা এটাকে তো এটা ডেডলকের এক্সাম্পল এটা। হ্যাঁ স্যার, এইটা থেকে একটু শুরু করেন। হ্যাঁ, এটাতে কি বলবে বলো দেখি। মানে স্যার জিনিসটা বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমাকে আমি এটা এটা ছাড়া একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বলছি। ঠিক আছে, নর্মাল এক্সাম্পল দিয়ে একটু চিন্তা করো। সাপোজ ধরো আহ, এ এ যে ক্লাসটা আছে, ওই যে ফিগারটা বুঝতে পারছিল কিন্তু, এই যে এখানে হ্যাঁ স্যার, ফিগারটা, সার্কুলার। হ্যাঁ স্যার, হ্যাঁ ফিগার এটা বুঝতে বুঝতে পেরেছি। পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো এই যে এ হচ্ছে এক্স এর উপর লক করে আছে, ঠিক আছে তাই না? এ হচ্ছে এক্স কে লক করে আছে, বি ওয়াই কে লক করতে চাচ্ছে। বোঝা যাচ্ছে কি? এ এক্স এর উপরে লক করে আছে, ওয়াই কে লক করতে চাচ্ছে। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আর কি কি, ওয়াই কে লক করে আছে, এক্স কে লক করতে চাচ্ছে। ঠিক আছে, এই সেম জিনিসটাই এখানে করা হয়েছে। এখানে যেটা করা হয়েছে যে এ হচ্ছে আহ, এ হচ্ছে এই যে দেখো এখানে যখন মেইনে কল দেওয়া হয়েছে, এ হচ্ছে এ অবজেক্ট দিয়ে হচ্ছে বির অবজেক্টটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বির অবজেক্টটাকে নেওয়া হয়েছে, তাহলে সে কি পরবর্তীতে বি ডট লাস্ট কল দিবে না? এই যে দেখো এখানে যদি সে বির ভ্যালুটা পায়, এখানে এই যে 9 নাম্বার লাইন খেয়াল করো, বি ডট লাস্ট কল দিবে। তার মানে এ হচ্ছে এ তে তো অলরেডি সে নিজে আছে, সে কি করতে চাচ্ছে, বির লাস্টে কল দিতে চাচ্ছে। ওদিকে বি কি হবে, সে হচ্ছে এর লাস্টকে কল দিতে চাবে। কিন্তু চাওয়ার আগেই যেহেতু ওইটাকে লক করে আছে, এটাকে লক করে আছে, যার কারণে কেউ কারো লক ছাড়তেও পারবে না, কলও দিতে পারবে না। বুঝা যাচ্ছে কি? যেহেতু এই যে এখানে 1 সেকেন্ড স্লিপ করা হয়েছে না, যদি তুমি স্লিপ না করো তাহলে দেখবে আর ডেড লক হবে না। কারণ ওইটা লক করার আগেই দেখা যাবে যে সে লাস্ট কল দিয়ে ফেলছে, দেখবা যে আর স্লিপ হবে না, মানে ডেড লক হবে না। আর যদি তুমি স্লিপটা দাও তাহলেই দেখবা যে ডেড লক হয়ে গেছে। বুঝছো? স্যার বুঝা সেজন্যই গেছে? আমরা সিনক্রোনাইজেশন ইউজ করি। না, এখানে দেখো সিনক্রোনাইজেশনের কিন্তু কোনো ব্যাপার নাই, সিনক্রোনাইজ আছে বিদেই কিন্তু ডেডলকটা হবে। যদি সিনক্রোনাইজ না থাকে তাহলে কিন্তু কখনোই ডেডলক হবে না। যদি সিনক্রোনাইজ না থাকে তাহলে কিন্তু কখনোই ডেডলক হবে না, কারণ কোনো লক নাই। বোঝা যাচ্ছে কি? বুঝতে পেরেছি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমাদের এখানেই শেষ। তো সবাই